প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ইকবাল সিদ্দিকী কলেজ। ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে। তোমরা পঞ্চম অধ্যায়ের নাম সবাই জানো, পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। ক্লাসের আলোচ্য সূচি হোয়াইট বোর্ডে লিখে রেখেছি, লক্ষ্য করো। ভোগ্য পণ্যের বিপণন বৈশিষ্ট্য। ভোগ্য পণ্যের ইংরেজি কনজিউমার প্রোডাক্ট। তো এই ভোগ্য পণ্য সম্পর্কে আমরা জানব। ভোগ্য পণ্য সম্পর্কে জানার আগে আমরা পণ্য সম্পর্কে একটু জানব। পণ্য কাকে বলে? যা দেখা যায়, যা স্পর্শ করা যায়, যার রূপ আছে, গন্ধ আছে, যা ক্রয় বিক্রয়ের জন্য বাজারে উপস্থাপন করা হয় এবং যা মানুষের প্রয়োজন অভাব মিটিয়ে থাকে, তাকেই পণ্য বলে। তাহলে ভোগ্য পণ্য কাকে বলে? ভোগ্য পণ্যের ইংরেজি কি বলেছি? কনজিউমার প্রোডাক্ট। ভোগ্য পণ্য, ভোগের উপযোগী পণ্যকেই ভোগ্য পণ্য বলে। অর্থাৎ যে সকল পণ্য ক্রেতা ভোক্তারা ভোগের জন্য ক্রয় করে সেগুলিকেই ভোগ্য পণ্য বলে। যেমন চাল, ডাল, তেল, তারপরে ময়দা, অর্থাৎ ভোগের উপযোগী পণ্যগুলিকে ভোগ্য পণ্য বলে। তো ভোগ্য পণ্যের বিপণন বৈশিষ্ট্য আলোচনা করছি। এই ভোগ্য পণ্য মানুষের প্রাত্যহিক জীবনে, স্বাভাবিক জীবনে, দৈনন্দিন জীবনে অপরিহার্য। কারণ এই পণ্যগুলি ভোগ করেই মানুষকে বেঁচে থাকতে হয় এবং এগুলি মানুষের জীবনের জন্য প্রয়োজন। তো এই ভোগ্য পণ্য মানুষ কি করে? অল্প অল্প পরিমাণে নিয়মিতভাবে ক্রয় করে থাকে। তো এই ভোগ্য পণ্য বাজারজাত করতে, বিপণন করতে যে আমরা কিছু এর বৈশিষ্ট্য লক্ষ্য করেছি, সেই বৈশিষ্ট্যগুলি আজকের ক্লাসে আলোচনা করছি। যেটির হেডলাইন হচ্ছে ভোগ্য পণ্যের বিপণন বৈশিষ্ট্য, আজকের ক্লাসের টপিক। তাহলে ভোগ্য পণ্যের বিপণন বৈশিষ্ট্য, প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে অসংখ্য ক্রেতা। আমরা অসংখ্য ভোগ্য পণ্যের সাথে পরিচিত। ভোগ্য পণ্যের সংখ্যা অসংখ্য, অনেক। যেহেতু ভোগ্য পণ্যের সংখ্যা অনেক, তাই ক্রেতা এবং ভোক্তার সংখ্যাও অনেক। তো এই অনেক ক্রেতা ভোক্তা দেশ তথা দেশের বাহিরে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। চিন্তা করো, কুতুবদিয়া দ্বীপ, সেখানেও ভোগ্য পণ্যের ক্রেতা আছে। ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, তো সব দ্বীপে এবং সব জায়গায় মানুষ, ক্রেতা ভোক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ নিয়মিতভাবে এই ভোগ্য পণ্যগুলি তাদের ভোগ করে বেঁচে থাকতে হয়। যেহেতু পণ্য বেশি, এই জন্য এই পণ্যের ক্রেতার সংখ্যাও বেশি। এই জন্য বলা হচ্ছে অসংখ্য ক্রেতা। কিসের? ভোগ্য পণ্যের। এরপরে আলোচনা করছি অল্প পরিমাণে ক্রয়। এই ভোগ্য পণ্যগুলি মানুষ, ক্রেতা ভোক্তারা খুব কম পরিমাণে ক্রয় করে, অল্প অল্প পরিমাণে ক্রয় করে থাকে। অর্থাৎ আমার যদি চাল প্রয়োজন হয়, তাহলে আমি চিন্তা করি বা করব যে এক মাসে আমার কতটুকু চাল লাগে। সাপোজ এক মাসে আমার 20 কেজি চাল প্রয়োজন হয়, তাহলে আমি 20 কেজি চাল কিনি। কিন্তু আমি কখনোই চিন্তা করি না যে আমি 1 বছরের চাল একবারে কিনবো, অর্থাৎ 20 গুণন 12। ঠিক আছে, এই পরিমাণ চাল আমি ক্রয় করি না। হ্যাঁ, অনেকে ক্রয় করতে পারে, সেটি কম পরিমাণ মানুষ, তো সেটিকে আমরা বিবেচনায় আনি না বা আনবো না অনেক ক্ষেত্রে। তো তাহলে কি, এই ভোগ্য পণ্যগুলি অল্প অল্প পরিমাণে ক্রয় করা হয়, কিন্তু নিয়মিতভাবে ক্রয় করা হয়। আমার লবণের প্রয়োজন, আমি 1 কেজি লবণ ক্রয় করি, কিন্তু আমার লবণের প্রয়োজন, আমি সারা বছরের লবণ একবারে ক্রয় করি না। যদি কেউ ক্রয় করে থাকে, সেই পরিমাণ ক্রেতা ভোক্তার সংখ্যা খুব কম। তো যেটি কম সেটি আমরা বিবেচনায় আনবো না। তো তাহলে ভোগ্য পণ্য কি করা হয়? ক্রেতার সংখ্যা যেমন বেশি, এই পণ্যগুলি অল্প অল্প পরিমাণে ক্রয় করা হয় ভোগের জন্য। এরপরে আলোচনা করছি বিপণীর সংখ্যা। ভোগ্য পণ্যের বিপণীর সংখ্যা অনেক বেশি হয়ে থাকে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে।
লক্ষ্য করো, আমরা যখন বাজারে যাই তখন কি দেখি? যতগুলি দোকান দেখি ভোগ্যপণ্যের, আমরা আশ্চর্য হয়ে যাই যে একটি বাজারে এতগুলি দোকান, তাই না? কিন্তু দেখো সব দোকান থেকেই পণ্য বিক্রয় হচ্ছে এবং এগুলি ম্যাক্সিমামই ভোগ্যপণ্যের দোকান। তাহলে ভোগ্যপণ্যের বিপণীর সংখ্যা, দোকানের সংখ্যা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। তো তাহলে বিপণীর সংখ্যা, এটি একটি ভোগ্যপণ্যের বিপণন বৈশিষ্ট্য। এরপরে আলোচনা করব ব্যাপক উৎপাদন। আমরা কি দেখলাম আগের দুইটি আলোচনায়, যে অসংখ্য ক্রেতা থাকে ভোগ্যপণ্যের, এটি যেমন সঠিক, এবং এই পণ্যগুলি বিক্রয়ের জন্য বিপণীর সংখ্যাও থাকে অনেক বেশি, এবং এই পণ্যগুলি কি হয়, অল্প অল্প পরিমাণে ক্রেতা ভোক্তারা ক্রয় করে থাকে। যেহেতু অসংখ্য ক্রেতা, বিপণীর সংখ্যা বেশি, ক্রেতা ভোক্তার সংখ্যা বেশি, তাই উৎপাদনটিও ব্যাপকভাবে করা হয়। অর্থাৎ আমরা জানি চাহিদা এবং যোগানের মাধ্যমে সমতা রাখতে হয় বাজারে, অর্থাৎ যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ পণ্য উৎপাদিত হয়। তো বাজারে যেই পরিমাণ পণ্যের চাহিদা আছে, কোম্পানিগুলি তাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে। অর্থাৎ যেহেতু বিপণীর সংখ্যা বেশি, ক্রেতা ভোক্তার সংখ্যা বেশি, তাই বাজারে পণ্যের চাহিদাও বেশি। আর এই কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি, কোম্পানিগুলি কি বেশি পরিমাণে পণ্য উৎপাদন করে বাজারে সরবরাহ করে, এবং কিছু উৎপাদিত পণ্য কি করে, স্টোরেজ করে রাখে, গুদাম ঘরে রেখে দেয়। যদি আরও কোনো কারণে হঠাৎ চাহিদা বেড়ে যায় অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, ঝড়, বন্যা, জলস্রোত, তখন হয়তোবা উৎপাদন করা নিয়মিতভাবে সম্ভব না, এই জন্য কিছু পণ্য কি করে, মজুত করে রাখে বাজারে নিয়মিতভাবে সরবরাহ করার জন্য। তাই ব্যাপক পরিমাণে উৎপাদন করে থাকে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি ভোগ্যপণ্যের, বাজারে নিয়মিতভাবে পণ্য সরবরাহের জন্য। এরপরে আলোচনা করব জীবনযাত্রার মান। প্রথমে আমাদের জানতে হবে জীবনযাত্রার মান কাকে বলে। দৈনন্দিন জীবনযাপন প্রণালীকেই জীবনযাত্রার মান বলে। অর্থাৎ গতকাল থেকে আজকে যদি আমার ভোগ ভালো হয়, অথবা আমি যে পণ্যগুলি ব্যবহার করছি সেই পণ্যগুলি ভালো হয়, আর গতকাল আমি 5টি পণ্য ব্যবহার করেছি, আজকে আমি 60টি পণ্য ব্যবহার করছি আমার দৈনন্দিন জীবনের প্রয়োজনে, তাহলে ধরে নিব আমার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। আমি যদি লোকাল বাসে চলাফেরা করি, আগামীকাল থেকে যদি প্রাইভেটে শীতাতপ নিয়ন্ত্রিত সিটিং বাসে চলাফেরা করি, ধরে নিতে হবে আমার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। আমি এবছর যদি সিটিং বাসে চলাফেরা করি, আগামী বছর 2022 সালে আমার যদি একটি ব্যক্তিগত গাড়ি থাকে, তাহলে আমার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। আমি গতকাল পর্যন্ত যদি সাদা কালো টেলিভিশন দেখে থাকি, আগামীকাল যদি রঙিন টেলিভিশন দেখি, তাহলে আমার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তাহলে অর্থাৎ মানুষের জীবনযাত্রার প্রণালীতে যত পরিমাণ বেশি বেশি পণ্য ভোগের জন্য যোগ হয়, ধরে নেওয়া হয় তার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তাহলে প্রত্যেকটি প্রতিষ্ঠানের গবেষণা এবং উন্নয়ন বিভাগ বিভিন্ন পণ্য তৈরি করছে নিয়মিতভাবে। আমরা প্রাণ আরএফএলের কথা চিন্তা করি, তাদের অনেক পণ্য, তাদের এই গবেষণা উন্নয়ন বিভাগ এই পণ্যগুলি গবেষণা করে বাজারে আনছে মানুষের প্রয়োজনকে স্যাটিসফাই করার জন্য। তো তাহলে এই পণ্যগুলি যে নিয়মিতভাবে বাজারে আসছে, ক্রেতা বা ভোক্তা সেগুলি ক্রয় করছে, করার ফলে কি তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তো তাহলে এই ভোগ্যপণ্য মানুষের জীবনযাত্রার মান উন্নত করে। প্রতিযোগিতা, ভোগ্যপণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি, অর্থাৎ ভোগ্যপণ্যের মার্কেটটি হচ্ছে কম্পিটিটিভ মার্কেট। তাহলে প্রতিযোগী কাকে বলে? একই ধরনের পণ্য তৈরি করে, এরকম বিক্রয় করে, বিপণন করে, এরকম প্রতিষ্ঠানকে প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রতিযোগী। মনে করো স্যান্ডেলিনা সোপ, লাইফবয়, ডেটল, স্যাভলন, লাক্স, প্রত্যেকটি সাবান এবং আলাদা আলাদা কোম্পানি। তাহলে এই সাবানের প্রত্যেকটি কোম্পানি হচ্ছে একে অপরের প্রতিযোগী। এই যে ভোগ্যপণ্যের ক্রেতার সংখ্যা বেশি, দোকানের সংখ্যা বেশি, উৎপাদনের পরিমাণ বেশি এবং ক্রেতা ভোক্তা নিয়মিতভাবে ক্রয় করে, এই জন্য এই পণ্যগুলির সেল বেশি। এই জন্য কী করা হয়?
প্রতিযোগী প্রতিষ্ঠানও বেশি, তাই ভোগ্যপণ্যের প্রতিযোগিতা অনেক তীব্র হয়ে থাকে। ফ্যাশনের পরিবর্তন, এই ভোগ্যপণ্যের ক্ষেত্রে ফ্যাশনের পরিবর্তন হয়ে থাকে এবং এটি খুব দ্রুত ঘটে এবং এই ভোগ্যপণ্যের ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সবসময় সচেতন থাকতে হয়, সচেষ্ট থাকতে হয় এবং প্রতিযোগীর দিকে লক্ষ্য রেখে পণ্য উৎপাদন করতে হয়। অর্থাৎ ক্রেতা ভোক্তার রুচি, অভ্যাস, চাহিদার পরিবর্তন খুব দ্রুত হয়। এই কারণে দেখা যায় কিছু কিছু পণ্যের ক্ষেত্রে বিক্রয় হঠাৎ বেড়ে গিয়েছে, আবার কিছু কিছু পণ্যের ক্ষেত্রে বিক্রয় কি হয়েছে, কমে গিয়েছে। এটি ফ্যাশনের পরিবর্তন তার একটি বড় কারণ। এই জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ক্রেতার রুচি, অভ্যাস, পছন্দের প্রতি গুরুত্ব দিতে হয় এবং সচেতন থাকতে হয়। তো ভোগ্যপণ্যের ক্ষেত্রে ফ্যাশনের পরিবর্তন দ্রুত হয়ে থাকে। এরপরে ক্রয় সিদ্ধান্ত। ভোগ্যপণ্যের প্রত্যেকটি পণ্যের একক প্রতি মূল্য তুলনামূলক কম হয়ে থাকে। যদি একক প্রতি মূল্য তুলনামূলক কম হয়ে থাকে তাহলে যে কোনো ব্যক্তি এটি ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করে, যিনি ক্রয় করবেন। কিন্তু পরিবারের প্রয়োজনে কিছু পণ্য ক্রয় করতে হয়। সে সকল পণ্য ক্রয়ের ক্ষেত্রে পরিবারের সকল সদস্য অথবা হাজব্যান্ড ওয়াইফ ডিসিশন নেয় এই পণ্যটি ক্রয় করার ক্ষেত্রে, যদি সেই পণ্যটির একক প্রতি মূল্য বেশি হয়ে থাকে। যেমন টেলিভিশন, যেমন আসবাবপত্র, এই যে একক প্রতি মূল্য এই পণ্যগুলি বেশি হয়ে থাকে, এইসব পণ্য ক্রয় করার ক্ষেত্রে কি করা হয়, ফ্যামিলিগতভাবে, পারিবারিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পণ্যের স্থায়িত্ব। ভোগ্যপণ্যের স্থায়িত্ব ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্রুত পচনশীল হয়ে থাকে, আবার কিছু পণ্য আছে আধা পচনশীল, আবার কিছু পণ্য আছে স্থায়িত্ব। যেমন কাঁচা বাজারের কথা বলি, পটল, মরিচ, ঝিঙ্গা, এগুলি কি দ্রুত পচনশীল, আম, লিচু। আবার কিছু পণ্য আছে আধা পচনশীল, যেমন ডিম কিছুদিন রেখে দেওয়া যায়। আবার কিছু পণ্য আছে স্থায়িত্ব অনেক বেশি, যেমন টেলিভিশন, এটি একটি ভোগ্যপণ্য, আসবাবপত্র ভোগ্যপণ্য, স্থায়িত্ব আছে। তো তাহলে পণ্যের স্থায়িত্ব ভোগ্যপণ্যের ক্ষেত্রে কিছু পণ্য আছে দ্রুত পচনশীল, কিছু আছে আধা পচনশীল, আবার কিছু আছে স্থায়িত্ব। তো ভোগ্যপণ্যের স্থায়িত্ব এরকম 3 ক্যাটাগরির হয়ে থাকে। এরপরে মুনাফা। ভোগ্যপণ্যের কি বলেছি, একক প্রতি মূল্য কম হয়ে থাকে। একক প্রতি মূল্য কম হওয়ার আরও একটি কারণ আছে। আমরা জানি যে পণ্যটি বেশি বেশি পরিমাণে উৎপাদিত হবে সেই পণ্যের একক প্রতি মূল্য কমে যাবে। এই জন্য ভোগ্যপণ্যের কি হয়, একক প্রতি মূল্য কম হয়ে থাকে, কারণ এটি বেশি বেশি উৎপাদন করা হয়, কাস্টমার বা কনজিউমার বেশি। কিন্তু একক প্রতি মূল্য কম হলেও এর মুনাফার পরিমাণ বেশি হয়। ভোগ্যপণ্যের ক্ষেত্রে মুনাফার পরিমাণ 15 থেকে 25% হয়ে থাকে। তাই ভোগ্যপণ্যের একক প্রতি মূল্য কম হলেও মুনাফার পরিমাণ বেশি হয়ে থাকে। ক্রয় উদ্দেশ্য। প্রত্যেকটি পণ্যেরই ক্রয় উদ্দেশ্য থাকে, ভোগ্যপণ্য এর ব্যতিক্রম নয়। কিছু কিছু ভোগ্যপণ্য আছে ভোগের জন্য, আবার কিছু কিছু পণ্য আছে ভোগের জন্য তো অবশ্যই, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য। যেমন মার্সিডিজ বেঞ্জ গাড়ি, র্যাডো ব্র্যান্ডের ঘড়ি, এটি ভোগের জন্য, আবার এটি সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। সোফা সেট, এয়ার কন্ডিশনার, তো এগুলি কি করে, ভোগ্যপণ্য, প্রয়োজন দৈনন্দিন জীবনযাপনের জন্য, কিন্তু এটি আবার সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। তাই এই ভোগ্যপণ্যের ক্রয়ের উদ্দেশ্য থাকে। এরপরে বন্টন প্রণালী। কি বলেছি, যে ভোগ্যপণ্যের ক্রেতা ভোক্তারা দেশ তথা দেশের বাইরে যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং পণ্যগুলি বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্য দিয়ে তাদের কাছে পৌঁছাতে হয়। এই জন্য ভোগ্যপণ্যের ক্ষেত্রে ক্রেতা ভোক্তার সঙ্গে অনেক সময় প্রত্যক্ষভাবে যোগাযোগ করা সম্ভব হয় না। এই জন্য ভোগ্যপণ্যের ক্ষেত্রে
কি পরোক্ষ বন্টন প্রণালী অনুসরণ করা হয় এবং দীর্ঘ বন্টন প্রণালী অনুসরণ করা হয়। অর্থাৎ এই পণ্যগুলি কি হয়, বিভিন্ন মধ্যস্বত্ব ভোগী যারা আছে বাজারে, যেমন পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, এজেন্ট, ডিলার, এদের মাধ্যমে কি এই ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলির মাধ্যমে কি করা হয়, পণ্যগুলি ক্রেতা ভোক্তার কাছে পৌঁছানো হয়। যেহেতু ক্রেতার সংখ্যা বেশি এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই জন্য বন্টন প্রণালীটি পরোক্ষ বন্টন প্রণালী বা দীর্ঘ বন্টন প্রণালী হয়ে থাকে ভোগ্য পণ্যের ক্ষেত্রে। কিন্তু আমরা শিল্প পণ্যের ক্ষেত্রে দেখেছি প্রত্যক্ষ বন্টন প্রণালী হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা দেখেছি ভোগ্য পণ্য কি, ভোগ্য পণ্যের বিস্তারিত এবং ভোগ্য পণ্যের বিপণন বৈশিষ্ট্যগুলি আমরা এখানে 12টি বৈশিষ্ট্য আলোচনা করেছি বিস্তারিতভাবে এবং উদাহরণ সহকারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং নিয়মিত ভাষায় পড়াশোনা করবে। ধন্যবাদ সকলকে।